অনুব্রত মণ্ডল জানিয়ে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে চরমে পৌঁছেছে। বোলপুর থানার আইসিকে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। সোমবার অনুব্রত গড়ে নারী সম্মান যাত্রা কর্মসূচি করবে গেরুয়া শিবির, থাকবেন বিরোধী দলনেতা। ইতিমধ্যে গোটা এলাকায় ব্যানার ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে, যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দেখুন, কথা বলেছি তোর মাকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? ওকে অফিস থেকে ঘর থেকে বার করার দায়িত্ব আমার। বোলপুরের আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের হুমকি কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। 9 জুন সোমবার অনুব্রত মণ্ডলের গড়ে তার বিরুদ্ধে নারী সম্মান যাত্রা করবে বিজেপি। নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে এই পশ্চিমবঙ্গে নারীদের ওপরে যেভাবে দেখেছেন অনুব্রতর মধ্যে যে ভাষা সন্ত্রাস দেখা গেছে, যেভাবে আরও নানা রকমের যারা বিধায়করা রয়েছেন যেভাবে মহিলাদের নিয়ে কথা বলেন, এই জন্যই আমাদের এখানে নারী সম্মান যাত্রা হচ্ছে। দেখছিলাম উত্তরপ্রদেশে বিজেপির এক নেত্রী তার নিজের 13 বছরের মেয়ের ধর্ষণ করিয়েছেন নিজের প্রেমিককে দিয়ে। সেই পার্টি যদি এখন অন্য জায়গায় এসে নারী সম্মান নিয়ে মিছিল করে, ভালো হতো বিজেপি যদি তার দলের এই নেতা নেত্রীদেরকে সামলাতে পারত। আর চন্দ্রিমা ভট্টাচার্যরা যদি আবার অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবিতে মিছিল করতো তাহলে ভালো হতো, সেটা সুস্থ রাজনীতি হতো। কিন্তু মুশকিলটা হচ্ছে অনুব্রতকে তৃণমূল বাঁচিয়ে ওরা বিজেপিকে নিয়ে মিছিল করবে, আর বিজেপি হাতরাস করে উন্নাও করে ওরা পশ্চিমবাংলায় নারী সম্মান যাত্রা করবে। ইতিমধ্যে বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। জায়গায় জায়গায় লাগানো হয়েছে কর্মসূচির ব্যানার, ফ্লেক্স। আগামী সোমবার দিন বোলপুরের বিজেপির কর্মসূচি রয়েছে এই টুরিস্ট লজ মোড় থেকে। তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে বোলপুরে, সেখানে এইরকম ব্যানার, ফ্লেক্স পড়তে শুরু হয়েছে। এবং এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে নারী সম্মান যাত্রা, এবং এখানে উপস্থিত থাকবে শুভেন্দু অধিকারী, সেইটা লিখে ইতিমধ্যে বিজেপি এই কর্মসূচির প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই কর্মসূচি নিয়ে আলাদা করে সাংগঠনিক বৈঠকও সেরেছে বিজেপি। সোমবার বোলপুরের টুরিস্ট লজ মোড় থেকে নারী সম্মান যাত্রা শুরু করবে বিজেপি। সাধারণ র্যালি নয়, এটা আমরা মনে করি ওইটা শুধু ওই পুলিশ পরিবারের মা বোনেদের সম্মানহানি হয়নি, সমগ্র আমাদের বীরভূম জেলা তথা বাংলার মা বোনেদের সম্মানহানি করা হয়েছে। কারণ এই কথা তো সবাই শুনেছে। যেটা র্যালি হবে সেটা নারী সম্মান যাত্রা, মানে মায়েদেরকে সম্মান দেওয়ার জন্যে, বাড়ানোর জন্যে, এটাকে সবাইকে একটু চেতনা বাড়াবার জন্য আমাদের এই র্যালি। যেটা অনুব্রতবাবুর ক্ষেত্রে আমরা বলেছি সেটা ওনার ক্ষেত্রে আমরা তো বলছি, ক্ষমা চান আগে বীরবা হাসদার কাছে, তারপর মহিলাদের সম্মান নিয়ে এইসব আপনি পদযাত্রা অমুক তমুক করতে যাবেন, আপনাদের মুখে শোভা পায়। বিজেপির যে নেতা জঙ্গল কন্যা রাজ্যের মন্ত্রী আদিবাসী কন্যা বীরবা হাসদাকে বলছে আমার জুতার নিচে থাকে, ক্ষমা চাইনি, সে অনুব্রত মণ্ডল নিয়ে মিছিল করবে, এই দ্বিচারিতা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে কলকাতায় রাস্তায় নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। আর ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাস্তায় নামছে বিজেপি। শুধু বোলপুরই নয়, রাজ্যের একাধিক জায়গায় নারী সম্মান যাত্রা করবে বিজেপি। শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাস্তায় নামবেন সুকান্ত মজুমদারও। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। দেখুন, বীরভূম বোলপুর আমরা জানি একেবারে ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র। কেন এই কথা বলছি? কারণ শুধু অনুব্রত মণ্ডল বা কাজল শেখ তাই কি? তাই তো নয়। আপনারা জানেন বীরভূমের রাজনৈতিক চেহারাটা। আর এই মুহূর্তে অনুব্রত ফোনের যে অডিও বিতর্ক, এই যে ফোন বিতর্ক, হুমকি বিতর্ক, তাই নিয়ে একেবারে রাজনৈতিক ইস্যু করতে চলেছে বিজেপি, সেটা পরিষ্কার, সেটা অনেকেই ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আমি অনির্বাণের কাছে এই প্রশ্নে আসতে চাইব। অনির্বাণ, একেবারে বিজেপি এটা পরিষ্কার করে দিয়েছেন, সুকান্ত মজুমদার স্পষ্ট বলছেন যে অনুব্রত মণ্ডল যেভাবে যে কথা বলেছেন তাতে অনুব্রত মণ্ডলকে দল প্রশ্রয় দিচ্ছে, ছাড় দিচ্ছে। কেননা অনুব্রত মণ্ডলের ভয় আছে অনুব্রত মণ্ডলকে নিয়ে, যে কোনো সময় যে কোনো নাম বলে দিতে পারেন, মুখ খুলতে পারেন, তাই কি? জানি না আমরা। সেটা সুকান্ত মজুমদার ভালো জানবেন। যে গরু পাচারের অভিযোগে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন, সেই গরুগুলো রাখাল তো উনি নিজে ছিলেন, তাই জন্য তিনি এগুলো খুব ভালো করে জানেন কে কোথায় কী করেছিলেন। ইডি যে চার্জশিট জমা দিয়েছে, যার পরে শুনানি করে দিল্লি কোর্ট থেকে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন, সেই চার্জশিটে বলা হচ্ছে বামফ্রন্ট আমলে, মানে তৃণমূল আমলে না, বামফ্রন্ট আমলে নাকি অনুব্রত মণ্ডলকে টাকা দেওয়া হতো গরু পাচার করবার জন্য। এবং যেসব অ্যাকাউন্ট ইত্যাদির কথা বলা যায় সেগুলো তারা আলটিমেটলি এস্টাবলিশ করতে পারছে না, তাতে আরও সময় চাই। এই সব তো চার্জশিট দিয়েছে ইডি, তারপরে তো জামিন দিয়েছে আদালত। এরপরেও যদি কোনো নাম, বড় নাম, ছোট নাম, মেজো নাম
সুকান্ত মজুমদার নিজে জেনে থাকেন তিনি ইডির কাছে গিয়ে বলুন, আর তিনি যদি নিজে বলতে না পারে ইডি তাকে কাস্টাডিতে নিয়ে তার বলিয়ে দিক না। তো এইগুলো বলে তারা বেসিক্যালি তাদের যে ভয় আগামী 26-এর নির্বাচনে ওয়াশ আউট হওয়ার ভয়, তার নিজের দলের মধ্যে নিজের পজিশন ধরে রাখা নিয়ে ভয়, শুভেন্দু অধিকারী ক্রমাগত আরও জনপ্রিয় হচ্ছেন বিজেপির অন্দরে, রাজ্যে নয় বিজেপির অন্দরে, সেটা নিয়ে তার ভয়, দিলীপ ঘোষ আবার কবে ফিরে এসে তার চেয়ার কেড়ে নেবেন সেটা নিয়ে ভয়, এই নানা রকম ভয়ের কারণে তাই এই ধরনের কথা বলতে হচ্ছে। অনুব্রত মণ্ডলের গড়ে যে বিজেপির নারী সম্মান যাত্রা, তা নিয়ে তৃণমূলের কোনো ভয় নেই তো? দেখুন, বিজেপির এবং নারী সম্মান এটা হচ্ছে পরস্পর বিরোধী দুটো শব্দ। যারা প্রমাণিত গণধর্ষকদের দুই সরকার, গুজরাট সরকার ইউনিয়ন সরকার মিলে মুক্তি দেয়, শুধু তাই নয়, মালা পরিয়ে ঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে যাদেরকে বরণ করে, এই যাদের মানসিকতা, যারা দিকে দিকে প্রমাণিত ধর্ষকদের মালা পরিয়েছে তাদের সমর্থনে মিছিল বের করেছে, তারা যদি নারীদের সম্মান নিয়ে যাত্রা বের করে, সেই যাত্রার মানেটা হচ্ছে একজন পেশাদার কসাই পাঠার ভালোবাসার প্রকাশের কারণে মিছিল বার করছে। এইটা যদি বিজেপি করে সেটা মানুষ এমনিই বোঝে, তারা অত বোকা নয়, বিজেপি করতে চায় করুক, লাভের লাভ কিছু হবে না। আমি এখান থেকে রাজস্বীর কাছে যাব। রাজস্বী, একেবারে এই নারী সম্মান যাত্রার কথা যেটা একেবারে বিজেপির তরফে বলা হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, কিন্তু অন্যদিকে এটাও উঠে আসছে বিরোধীরা যেটা হাতিয়ার করছে যে মধ্যপ্রদেশের মন্ত্রী যেভাবে এই সোফিয়া কুরেশিকে আক্রমণ করলেন, সেক্ষেত্রে তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট, সেক্ষেত্রে তোমাদের কি পদক্ষেপ? অন্যদিকে তো হাতরাস উন্নয়নের প্রসঙ্গ আছেই। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথাটা বলেছে, দর্শকরা সোশ্যাল মিডিয়ার দয়ায় নিশ্চয়ই সেই প্রত্যেকটি শব্দ শুনেছেন। তৃণমূলের যারা এখন তৃণমূলকে ডিফেন্ড করতে বা তৃণমূলের হয়ে কথা বলতে আসছে, তাদের বাড়ির তাদেরকে ফোনে যদি এই কথাটা বলতো, তাহলে পরে তাদের কি অ্যাকশনটা নিত, এইটা আগে দর্শকদেরকে দয়া করে বলে দিন। এটা যারা বলছেন, যে শুনছেন, এই ভাষাটা যদি অনুব্রত আপনাকে ফোন করে বলতো, তাহলে আপনার অ্যাকশনটা কি হতো, দয়া করে এটাকে জাস্টিফাই করতে যাবে না। ক্রমাগত এখানে ভুলভাল তথ্য বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি আগের প্রতিবেদনটা নিয়ে আসছি, সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে সিবিআই বলেছে যে এখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা অনির্বাণদা বলল যে না, এরকম কোনো কথা নাকি বলা হয়নি। দুই নম্বর, আমি স্পষ্ট বলেছি, তথ্য না ভাই, এইটা সময় বলেছিলে, এটা আগের প্রতিবেদন অনেক তোমার সময় বলিনি, তোমার সময় বলিনি, প্রমাণ লোপাট করেছে বলে আমরা তদন্ত ঠিক করে সজল ঘোষ অগ্নিমিত্রা পাল যদি না থাকতেন সেদিকে, এই কথা আমি কিন্তু এই সময়টা ঠিক এভাবেই বিরক্ত করব। তুমি আগের প্রতিবেদনে ভাবেই বিরক্ত করেছো, আমি বলিনি, প্রচুর কেউ বলেছো, ভালো করে নিয়ে বলো, আমি কিছু বলবো না, গায়ে চাপাবে না। তুমি এটা নিয়ে বলো, সজল ঘোষ অগ্নিমিত্রা পাল সেদিনকে যদি না থাকতেন, তাহলে 2008 সালে, না মীনাক্ষী কি ছিল আমি জানা নেই দাদা, তবে আপনি হয়তো দেখে থাকতে পারেন, তবে সজল ঘোষ অগ্নিমিত্রা পাল না থাকলে 2008 সাল থেকে 13 সালে যতগুলো ঘটনা যাদবপুর কাঞ্চিপুরে কে বেশি করেছিল, হত্যা আগে ডিসাইড করে না সজল ঘোষ না মীনাক্ষী মুখার্জি, তোমাদের নিজেদের লড়াই। আচ্ছা, আমরা প্রত্যেকেই চাই অবাধ প্রকৃত বিচার, এই নিয়ে আর রাজনৈতিক রং লাগাবেন না। দ্বিতীয় কথা, তৃণমূলের কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস খায়। এটা আজকে হয়তো খবরটা হয়নি, হয়তো আপনাদের কাছে আছে, পরে হয়তো করতে পারবেন। করিমপুরে কিশোর সরকার তৃণমূলের কর্মী গত পরশুদিনকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লাইভ হয়ে তারপরে সে সুইসাইড করেছে। নিজের অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং এমপি কৃষ্ণনগরের নাম নিয়ে চাপে পড়ে বাধ্য হয়েছে সে আত্মহত্যা করতে। এটা সে নিজে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ হয়ে বলেছে। এটা এই প্রত্যেকটা ঘটনার জবাব এগুলো তৃণমূল কোথাও দেবে? কোনো জাস্টিফিকেশনের জায়গা নেই। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছে, কোনো সভ্য সমাজের যার মেয়ে স্কুলে যায়নি কিন্তু মাইনে নিয়ে গেছে, যার চাকরি গিয়েছে, তাদের এ ধরনের কথা বলা এবং তৃণমূল কংগ্রেসের তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে বীর বাঘের বাচ্চা, বীরের মতন সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে ছাড়িয়ে আনবেন, এগুলো মুখ্যমন্ত্রীর কথা। পার্ক স্ট্রিট একটা ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। হাঁসখালি থেকে আরম্ভ করে রানাঘাটের নান, 70 বছরের নান যাকে ধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনা। কোন জিনিসটা ঘটনা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তার সলভ হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ সেটাকে সলভ করেছে। এবং এই যে করিমপুরে যে ঘটনাটি ঘটেছে, তৃণমূল কর্মী আত্মহত্যা করছে তৃণমূলের নেতাদের জন্য, এরও কোনো বিচার হবে না, এখানেও ধামাচাপা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হবে। একদম পুলিশের মর্যাদাহানি থেকে বাহিনীর মনোবলে আঘাত। বোলপুরের আইসি লিটন হালদারকে, যে প্রসঙ্গ বারবার উঠে এসছে যে তাকে যেভাবে অনুব্রত মণ্ডল আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে এমনই শতপ্রণোদিত অভিযোগ দায়ের করেছিলেন সিউড়ি থানার এসআই, আর সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ, অর্থাৎ বিক্রমজিৎ সাহের ওপরে। এবার তা নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দেখুন, তোমার দম আছে? আবারও বলছি,
তুমি দুর্নীতিপরায়ণ, তুমি চোর, চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। অনুব্রত মণ্ডলের পর বোলপুর থানার আইসি লিটন হালদারকে এই ভাষাতেই আক্রমণ করতে শোনা গেছে বীরভূমের টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ না করলেও বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। এমনকি তার বিরুদ্ধে পুলিশের মর্যাদাহানি, বাহিনীর মনোবলে আঘাত, পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত করার মতো শতপ্রণোদিত অভিযোগ এনেছে পুলিশই। আর এখানেই একটা প্রশ্ন উঠছে নানা মহলে। অনুব্রত মণ্ডল তো প্রশাসনের কেউ ছিল না, সে লাল লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি করে? আপনি আমাকে বলুন না, কেস হয়েছে আজকে এসপি ডিএম পর্যন্ত তার ডাকে ঘরে চলে যাচ্ছে। একমাত্র তার কারণ হচ্ছে একটা রক্ষা কবচ রয়েছে, সে একটা পলিটিক্যাল শেড রয়েছে এবং একটা অদৃশ্য হাত তার মাথার উপর রয়েছে। তার মানে এত বড় একটা ঘৃণ্য অপরাধ, যে অপরাধের জন্য আজকে পুলিশের মনোবল খাদের কিনারায় পৌঁছে গেছে, তাকে পর্যন্ত আজকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাকে এত স্কোপ দেওয়া হচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে আইন যে আরম্ভ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের মানসিকতার চরম আঘাত হচ্ছে। শিউরির বাসিন্দা তৃণমূলের বহিষ্কৃত ছাত্রনেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে 1 জুন অভিযোগ দায়ের করেন শিউরি থানার সাব ইন্সপেক্টর মণিশঙ্কর রায়। আর সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করেছে শিউরি থানা। তৃণমূল ছাত্র সংগঠনের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযোগপত্রে শিউরি থানার এসআই লিখেছেন, সমাজ মাধ্যমে এই ধরনের ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজকর্ম শুধুমাত্র পুলিশের মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, ভুল তথ্য ছড়িয়েছে, সরকারি কাজে বাধা এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা এবং মনোবলকে বিপদের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগপত্রে আরও লেখা হয়েছে, তিনি তার পোস্ট এবং ভিডিওয়ে বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে অশ্লীল এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন, হুমকিও দিয়েছেন, একজন সরকারি কর্মীর সম্মানহানি এবং তাকে তার বৈধ কর্তব্য পালনে ভয় দেখানোর চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের মর্যাদা আছে বলেই আমরা মনে করি না। দুটো জিনিস হচ্ছে, ওকে ডেকে পাঠিয়ে আসলে ঝিকে মেরে বউকে শিক্ষা, আর পুলিশের জন্য বলা এটাই সেই রেজ্জাক মোল্লার বিখ্যাত কথা যে হেলে ধরতে পারে না, কেউটো ধরতে গেছে। কি দরকার ছিল লোক হাসানোর, অনুব্রত মণ্ডলকে বারবার ডাকার? রাজীব কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত ওই অডিও ক্লিপে যা পাওয়া গেছে সেটাকে কেন খণ্ডন করা হলো না? সত্যিই কি রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজিপি ওই ভাষাতে কোনো পলিটিশিয়ানের ফোন ধরে? পুলিশের আধিকারিকগণ তারা কি করে এই ঘটনার পর নীরব থাকছেন? পুলিশ অ্যাসোসিয়েশন, পুলিশ ইউনিয়ন, আইপিএস যে অ্যাসোসিয়েশন, তারা কি করে চুপ থাকছে? অনুব্রত মণ্ডল বিশেষ করে যে ভাষা বলেছে এবং পাবলিক ডোমেনে যা বেরিয়েছে, এরপর পুলিশের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকবে? 7 দিন পর অবশেষে বৃহস্পতিবার পুলিশের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কদর্য হুমকি নিয়ে পুলিশে জিজ্ঞাসাবাদের পর বেরোন একেবারে ফুরফুরে মেজাজে। তার আগেই অবশ্য পুলিশের কাছে হাজিরা দিয়ে আসেন তৃণমূলের বহিষ্কৃত ছাত্র নেতা। এই ঘটনায় অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে ছেড়ে দিলেও বীরভূমের টিএমসিপি নেতাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। অনুব্রত মণ্ডল নাম শুনলেই যে প্যানিক রিয়াকশন হয় সেটা থেকে স্পষ্ট। অনুব্রত মণ্ডলের খারাপ কথা কেউ সমর্থন করছেন, আমরা নিন্দা করছি, পার্টি নিন্দা করেছে বলেই 4 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু অনুব্রত নামটা যে বিরোধীদের কাছে একটা প্যানিক রিয়াকশন তৈরি করে, সেটা এনাদের এই প্রত্যেকের মুখের ভাষা শুনলেই বোঝা যাচ্ছে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে লিখেছিলেন সুকুমার রায়। এখন লালমাটির দেশে আইন কোন পথে চলে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু একজন রাজনৈতিক নেতা, তাও আবার অনুব্রত মণ্ডলের মতো একজন নেতা, যে কদর্য ভাষায় পুলিশকে হুমকি দিয়েছে, তার পরিবার সম্পর্কে যে কথা বলেছে, তারপর যদি পদক্ষেপ না নেওয়া হয়। অন্যদিকে আমরা দেখেছি পুলিশকে বিভিন্ন জায়গায় কিভাবে পুলিশ আক্রান্ত হয়েছে, কিভাবে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। আর এই যে ঘটনা, এরপর যদি পদক্ষেপ না নেওয়া হয়, পুলিশের প্রতি সেই ভরসা, সেই আস্থা সাধারণ মানুষের কি থাকবে? এই প্রশ্নটা তো বিরোধীরা তুলছে এবং ঠিকভাবেই তুলছে। তার কারণ পুলিশের মরাল কিন্তু সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই ধরনের কথাতে। যদি একটা মানে যাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন আগে, এতদিন জেলে ছিল, তিনি বেরিয়ে এসে যদি এই ভাষায় একটা মানে কানে শোনা যায় না, একা বসে শোনা যায় না, সেই রকম একটা ভাষায় যদি একজন দায়িত্বপ্রাপ্ত অফিসারকে বলে, তাহলে
অন্য কনস্টেবলরা ভরসা করে কার বিরুদ্ধে যাবে? তৃণমূল মানে বিজেপি বা সিপিএম এর ভরসা আছে যে তারা কোনো কিছু করলে তারাই পুলিশের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে কিছু হলে তারা যাবে, গিয়ে বলবে? আসলে এইটাই হচ্ছে বৈধতা দেওয়া হচ্ছে। বৈধতা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে ভোটটাকে করাতে হবে এইভাবেই। আমি বারবারই বলেছি যে একটা অডিও শুনতে পেরেছি, এরকম হাজার অডিও প্রতিদিন কিন্তু হচ্ছে, সেই অডিওগুলো কিন্তু আসছে না। আর আসছে না বলেই সেগুলো আমরা জানতে পারছি না যে ভোট করানি, যে দিলীপ ঘোষ বলেছিলেন না ভোট করাতে পারি না, ভোট করাতে পারেন না। তার কারণ হচ্ছে এই পুলিশকে বুঝিয়ে দেওয়া যে ভোটের সময় যদি তুমি আমার সঙ্গে না থাকো তাহলে তোমার কি হতে পারে। এবং এই তার মেরুদণ্ডে এই হিমশীতল অনুভবটা না থাকলে সে তো ভোট করাবে না। এবং ভোট করানোটা 26-এর সামনে, 26-এর আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের ভীষণভাবে প্রয়োজনীয় ব্যাপার। তাই তৃণমূল কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এবং মুখ্যমন্ত্রী পুলিশকে মানে তথা পুলিশ মন্ত্রী তাকে যে নির্দেশও দেবেন না যে এই রকম একটা ঘটনার পর তাকে ন্যূনতম একদিনের জন্য গ্রেপ্তার করে তাকে বেল দেওয়ার ব্যবস্থা করা, সেটাও তিনি করবেন না। এই রকম একটা দুর্ভাগ্যের জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কারণ ভোটটাকে করাতে হবে তৃণমূলকে এবং তার জন্য অনুব্রত মণ্ডল একদম অপরিহার্য একটা মানে কোথাও গিয়ে রবীন্দ্রবাবু একটা এক্সাম্পল সেট করতে হবে তৃণমূলকে, এটাই আপনি বলছেন? নিশ্চয়ই তাদেরকে একটা ভয়ের জায়গা ধরাতে হবে। গোটা পশ্চিমবঙ্গে আপনারা তো বুঝতে পারছেন যে শুধুমাত্র নিশ্চিতভাবে শুধু রিগিংয়ে, আমি বারবারই বলছি শুধু রিগিংয়ে মানুষ যেতে না, কিন্তু বাদবাকি যে জিনিসটা মোবিলাইজ করতে হবে, সেই ডিফারেন্সটা বিজেপির সঙ্গে তৈরি করতে হবে। সেটা করতে গেলেই ভোট করাতে হবে এবং তার জন্য পুলিশকে তাদের পাশে থাকতে হবে। আর তার জন্য অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, জয়ন্ত সিং এই ধরনের লোকেদের সাংঘাতিকভাবে দরকার। এবং এই জয়ন্ত সিং আর শেখ শাহজাহান হচ্ছে সরাসরি মানে গুন্ডাগর্দি করেগুলো করায়, আর অনুব্রত মণ্ডল পলিটিক্যাল লিডার এবং একই সঙ্গে তাদেরকে পরিচালনা করে। এই জায়গাতেই তফাৎ, আর সেই কারণে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। আমি এখানে পার্থদার কাছে আসবো। পার্থদা, এই যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আমার সেই আরজিকর কাণ্ডে শিরদাঁড়া কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল, সেই প্রসঙ্গ উঠে এসেছিল, চিকিৎসকরা শিরদাঁড়া দিয়ে এসেছিলেন বিনীত গোয়েলের কাছে, তৎকালীন পুলিশ কমিশনারকে। কিন্তু এই পুলিশের ভূমিকা নিয়ে আরজিকরের পরিবার যেমন প্রশ্ন তুলেছে, তেমন এটাও বলেছেন যে পুলিশ কাজ করতে চায় কিন্তু পুলিশকে কাজ করতে দেয়া হয় না। সত্যি তো কিভাবে কাজ করবে পুলিশ? এই যদি ঘটনা হয়, এখানে তো দেখছি পুলিশেরই পাশেই দাঁড়াচ্ছে না, তাহলে কিভাবে পুলিশ এরপর বাইরে বেরিয়ে কোনো কাজ করার সাহস দেখাতে পারবে, নাকি সেই নির্দেশের অপেক্ষায় থাকবে? আরেকটা প্রসঙ্গ এর সঙ্গে জুড়ে দিই, অনুব্রত মণ্ডলকে যেদিন 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো, মানে উনি ভেতরে গিয়েছিলেন, কি কথা হলো আমরা জানি না, বেরোলেন যখন, তখন কি কথা বলেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে। আমি 2 দিন দেখি, তারপর চালচলন দেখি, তারপর আমরা জানি না কার চালচলনের ইঙ্গিত করেছিলেন উনি। হ্যাঁ পাপি, আসলে ভারতবর্ষে খুব কি বলবো রেয়ার এরকম লিডার আছেন যারা প্রকাশ্যে পুলিশকে বোম মারতে বলতে পারেন, এবং বোম মারার পর তার পক্ষে সওয়াল করেন যখন মুখ্যমন্ত্রী যে মাথায় অক্সিজেন যায় না, এবং তারপরে সেই তদন্তে প্রকাশিত হয় যে তিনি মুখ ফসকেই কথাটা বলে ফেলেছিলেন। এখন আপনাকে বুঝতে হবে যে এই যে নিউ নর্মাল যেটা এখন চলছে, যে অনুব্রতবাবু যে কথা 5 বার বিপ দিয়ে আপনাদের চালাতে হচ্ছে 30 সেকেন্ড, ফলে সেরকম কথা বলার পরেও তিনি বোলপুরে গিয়ে পুলিশের কাছে যদি এটাও বলে এসে থাকেন মুখ ফসকে কিছু কথা বেরিয়ে গেছিল এবং ওষুধ খান বলে, তাহলেও দেখবেন 7 খুন মাফ হওয়ার মতো এটা মাফ হবে। এই কারণের জন্যই যে পরিষ্কার দুটো ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে দল হিসেবে তৃণমূল কংগ্রেস গুরু এবং শিষ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম ঠিক করে ফেলেছে। যে শিষ্য অনুব্রতকে ফলো করে যিনি বলেছিলেন তার জন্য 6 বছরের সাসপেনশন, যদিও সাসপেনশনের বিষয়টা তৃণমূল কংগ্রেসে ইন্টারেস্টিং। আরাবুল ইসলাম 6 বছরের সাসপেনশনে, কতবার যে সাসপেনশন উঠে আর কতবার ঢোকে আর বেরোয় আমার গুণে শেষ হয় না। ফলে এখানে যে বলছি যে শিষ্য, হ্যাঁ আইওয়াস, শিষ্য হচ্ছে যে সাসপেনশনে থাকছেন আর গুরু কিন্তু বহাল তবিয়তে থাকছেন। ফলে এবার এটা যদি দলের নিদান হয় তাহলে আসলে প্রশাসনিক নিদানও কিন্তু তার বাইরে কিছু হবে না। ফলে প্রশাসনিক নিদানও আপনি এখানে যেমন এফআইআর করা হলো শিষ্যের বিরুদ্ধে, গুরুর বিরুদ্ধে কিন্তু কি এফআইআর হয়েছে, কি টেক্সট আপনারা কেউ কোথাও দেখাতে পারবেন না। জামিন অযোগ্য মামলা না জামিনযোগ্য মামলা আপনারা দেখাতে পারবেন না। ফলে যেটা দাঁড়াচ্ছে যে অনুব্রত আসলে একটা মডেল হয়ে উঠেছেন, এবং অনুব্রত আসলে একটা রোগের নাম, এটা আসলে কোনো মানুষ নন। তৃণমূল কংগ্রেস আসলে এই রোগটাকে, এই ভাইরাসটাকে আসলে পালন করতে চান, লালন করতে চান। কারণ বিরোধী শূন্য রাজনীতি যদি বলেন গ্রামাঞ্চলে, যার প্রতিকৃত ছিলেন ইনি, এবং যিনি বলতেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটের দিন উন্নয়ন দেখতে হবে, আমাদের উন্নয়ন ভোট দিয়ে যাচ্ছে এই কথাটা, এবং যিনি এই কথা বলেছিলেন চরম ঢাক, এবং তৃণমূল কিন্তু বলছে অনুব্রতের নাম শুনলেই বিরোধীদের প্যানিক অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ, আমি তো এই কারণের জন্যই বলছি যে অনুব্রতকে বাঁচিয়ে রাখতে হয় তাদের, এই কারণের জন্যই প্যানিক বাটনটা চাপতে হবে। তারাও যে কোনো সময় ব্যবহার করতে চান এই প্যানিক বাটনটার জন্য।
ফলে এই কারণে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতে হয়। এবং এই কারণেই অনুব্রতবাবুর এই সাহস হয় একজন ডিএসপিকে হাতে ঘড়ি দেখে বলেন যে আমি সময় দিচ্ছি 40 মিনিট, এরপরে যদি কিছু না করেন আমি একটার পর একটা গ্রামে ঢুকে আমার যা ইচ্ছে করবো। ব্যবস্থা হয় না, ধুলো পরিষ্কার করেন টেবিলে। ফলে এবার এই পুলিশের কথা বলছি যে কেন আমাদের জীবনে অনুব্রত এত বিপদ, যে এবং পুলিশের এই ভূমিকাটা আমাদের বিপদ বাড়াচ্ছে। ডিআই অফিসে আন্দোলনরত শিক্ষক যখন যান তার গায়ে পা তুলতে লাথি মারতে হচ্ছে যে পুলিশের বিন্দুমাত্র হচ্ছে যে চিন্তা হয় না। আর এখানে দাঁড়িয়ে তার মা বোনকে তুলে যে গাল দিচ্ছেন একজন তৃণমূলের নেতা, সেটা তাকে হজম করতে হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে মুখ ফসকেও একটা কথা বলতে পারছেন না। অথচ রাজীব কুমার থেকে শুরু করে আপনি পুলিশের জাভেদ শামীম এরা প্রত্যেকেই বলেছেন আমরা জিরো টলারেন্সের ভিত্তিতে বিশ্বাস করি যে বা যারা দুষ্কৃতি হবে, দুর্নীতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে অ্যাক্ট করব। এই হচ্ছে অ্যাকশন, এই হচ্ছে রিয়াকশন পুলিশের। ফলে এই কারণের জন্যই না পুলিশকে কোথাও টেবিলের তলায় সেই ফাইল হাতে নিয়ে লুকাতে হয়। এই কারণের জন্যই পুলিশকে আরজিকরের বাথরুমে হাজির হতে হয় 14 আগস্ট রাত্রে যখন ওই ভাঙচুরটা চলে। ফলে পুলিশের মোরালটা এইভাবেই ভেঙে যাচ্ছে রাজ্যে, এবং ভাঙছে এবং ভাঙাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং একেবারে পুলিশের মোরালটা এইভাবেই ভেঙে যাচ্ছেন পার্থদা বলছেন। এবং আগের প্রতিবেদনের শেষ লাইনটা ধার করতেই হয় যে লালমাটির দেশে এবার আইন কোন পথে চলে সেটাই এখন দেখতে হবে। তবে বীরভূমে কিন্তু ক্রমেই জোরালো হচ্ছে তৃণমূলের দ্বন্দ্ব। দলের কর্মী সভা থেকে নাম না করে কাজল শেখকে তীব্র আক্রমণ করলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত সাঁইথিয়ায় তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী খান। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। বোলপুর থানার আইসিকে গালিগালাজ করার শেষমেশ 7 দিন পর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। যদিও গোটা বিষয়টা নিয়ে তৃণমূলের অস্বস্তি কাটছে না, আর এই প্রেক্ষাপটে বারবার লালমাটির জেলায় তৃণমূলের দ্বন্দ্ব ক্রমেই জোরালো হয়ে উঠছে। দুজনেই জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য, কিন্তু বীরভূমে তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা সভাধিপতি কাজল শেখের দ্বৈরথ কারো অজানা নয়। আর সম্প্রতি তাঁদের অনুগামীরাও একে অন্যের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে দিয়েছেন। যে তালিকায় নতুন নাম সাঁইথিয়ার ব্লক তৃণমূল সভাপতি সাবির আলী খান। নাম না করে কাজল শেখকে নিশানা করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই নেতা। ভাইরাল হয়েছে তাঁর সেই বক্তব্য। আমি সভাপতি সাহেবকে বলবো প্রশাসনের ব্যাপারে সংগঠনটা যারা করে তাদেরকে সম্মান দিয়ে চলতে শিখুন। বুধবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 100 জন কাজল শেখের সঙ্গে দেখা করেন, যিনি অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত। কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। এরপর থেকে বীরভূমে তৃণমূলের কোন্দল অন্য মাত্রা নিয়েছে। বনগ্রাম পঞ্চায়েত সাঁইথিয়া ব্লকের অন্তর্গত। এবার সেখানকার ব্লক সভাপতি এক কর্মী সভায় নাম না করে কাজল শেখ ও বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে একযোগে আক্রমণ করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বীরভূম জেলা তিলে তিলে দলটাকে গঠন করেছে কৃষ্ণ মণ্ডল। সেই জায়গাটা নেওয়ার জন্য অনেকে মিথ্যা কথা বলে যাচ্ছে। সাঁইথিয়া ব্লকে কোনো উন্নয়ন নাই, কোনো পরিষেবা নাই জেলা পরিষদের, কিন্তু একটা পঞ্চায়েতের উপপ্রধানকে কাছে ডেকে এনে সুরসুরি দিচ্ছে, আবার বনগ্রাম নিয়ে এই নোংরামিটা করছে। এইভাবে যখন ক্রমেই বীরভূমে তৃণমূলের ফাটল স্পষ্ট হচ্ছে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা যতদিন থাকবে ততদিন লড়াই, ক্ষমতার পরে তৃণমূল কংগ্রেসকে কেউ খুঁজে পাবে না। সিপিএমের থেকে করুণ দশা তৃণমূলের হবে। একটা সময় বীরভূমে অনুব্রত মণ্ডলই ছিলেন তৃণমূলের শেষ কথা। যদিও গরু পাচার মামলায় তিনি যখন জেলবন্দী, তখন তৃণমূলের ভোট ব্যাংকে তার বিন্দুমাত্র আঁচ পড়েনি, বরং শাসক দলের জয়ের মার্জিন আরও বেড়েছে। জানিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেছে কাজল শেখকে। বীরভূমের ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। বিগত দিনে আমাদের মাধ্যমে শুনেছি কোনো একজনকে দেখে ভোট হয়। 23-24 নির্বাচনে বীরভূম জেলার মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিয়েছে। আগামী দিনেও যে 26 নির্বাচন আসছে, সেদিন আপনার সামনে বুক চিতিয়ে
কাজল শেখ দেখিয়ে দেবে 11টা বিধানসভায় 11টাতে জোড়া ফুল ফুটেছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূমে ততই তৃণমূল নেতাদের একাংশ একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। যদিও জেলা তৃণমূল সহসভাপতি জানিয়েছেন কে কি বলছেন জানি না, কোনো সমস্যা থাকলে তা কোর কমিটিতে আলোচনা হবে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। কোর কমিটিতে আলোচনা হবে, আদৌ কি হচ্ছে? ছবিটা কি তাই বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোর কমিটি গড়ে দিয়েছিলেন, তারপরও তৃণমূলের যে কোন্দল প্রকাশ্যে তা নিয়ে রাজনৈতিক গবেষণার বিশেষ কোনো প্রয়োজন হয় বলে মনে করি না। আমি এখানেই আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ, তো একেবারে সামনে চলে এলো, শুধু বিজেপি বলছেন যে এটা আসলে অনুব্রত মণ্ডল বা কাজল শেখের লড়াই নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু শুধু উন্নয়নের নিরিখেই যদি ভোট হবে, অনুব্রত মণ্ডলও বলেছিলেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, কাজল শেখে বললেন, তাহলেই কোন্দল কেন? দেখুন, একটু আগে রবীন্দ্রনাথ দা এবং পার্থদা দুজনেই অনুব্রত মণ্ডল তার ভোট করানো ইত্যাদি নিয়ে অনেক কথা বলছিলেন। আর তারা হয়তো ভুলে গেছেন যে মাঝের 1.5 বছর অনুব্রত মণ্ডল ছিলেনই না। সেই সময় তো সিপিএম ভোটের রেজাল্ট দারুণ একটা কিছু করে ফেলেছে, বিজেপি দুর্দান্ত ফলাফল করে ফেলেছে, এরকমটা হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। যদি ভুল বলে থাকি রবীন্দ্রনাথ দা কারেক্ট করিয়ে দেবেন। এবং দ্বিতীয় কথা, বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচন যেটা 24-এ হয়ে গেল এবং 26-এ যেটা হতে চলেছে, সেটা কোনোটাই রাজ্য সরকারের সেখানে কোনো ভূমিকা থাকে বলে আমার অন্তত জানা নেই। সেন্ট্রাল ইলেকশন কমিশন নামক একটি বস্তু আছে, যার মাথায় যে বসবেন সেটা একদম সরাসরি নরেন্দ্র মোদী নিজে ঠিক করে দেন। তিনি আগে নিয়মটা পাল্টে দিয়েছেন, সুপ্রিম কোর্টের জাজকে ভাগিয়ে দিয়েছেন কমিটি থেকে, পুরোটাই তার নিয়ন্ত্রণে। তারপরেও যদি আপনার কথা অনুযায়ী অনুব্রত মণ্ডল ইত্যাদি, শাহজাহান ইত্যাদি তারা যদি ভোটটা করিয়ে থাকে, তাহলে অপদার্থটা কে? সেটা অনুব্রত মণ্ডলটা যদি করিয়েই ফেলে, তাহলে ইলেকশন কমিশনের অপদার্থ নাকি তাকে যিনি নিয়োগ করেছেন তিনি অপদার্থ? এই উত্তরটা আশা করি আপনি দেবেন। দ্বিতীয় কথা, আমি আসছি, যদি থেকে থাকে আপনাদের কথা অনুযায়ী ধরে নিলাম গুড় বাতাসেরই ভূমিকা আছে, তাহলে সেই গুড় বাতাসা আটকানোর দায়িত্বটা যার এবং সেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যিনি, তাদের ভূমিকাটা কি? তাহলে তার অপদার্থ, এটা তাহলে বলে দিতে হবে, সরাসরি বলুন ইলেকশন কমিশনের অপদার্থ এবং তাকে যিনি বসিয়েছেন তিনি অপদার্থ। এটা রবীন্দ্রনাথের বলার সাহস নেই, তিনি বলতে পারবেন না। কিন্তু দ্বিতীয় কথা হলো যে বীরভূমের কোন্দল হ্যান ত্যান নিয়ে বিজেপি হন সিপিএম হোক, তারা যত আনন্দে থাকতে চান থাকুন, কিন্তু কাজল শেখ যে কথাটা বলেছেন 11টার মধ্যে 11টা আসন তৃণমূলকে তিনি জিতিয়ে আনবেন, দিনের শেষে রেজাল্টটা সম্ভবত ওটাই হতে চলেছে। সবাই সব কথা বলছে, কিন্তু কোথাও গিয়ে অনির্বাণ কোন্দলটা কিন্তু সরছে না, কোন্দলটা কিন্তু থেকেই যাচ্ছে। রাজস্বী, 34 বছর ধরে বামফ্রন্টেও এরকম ধরনের কথা বলা হয়েছে, দিনের পর দিন বলা হয়েছে, এবং সেই একই অহংকার এই মুহূর্তে দাঁড়িয়ে অনির্বাণদার গলাতেও আমরা শুনতে পেলাম। যাই হোক, পঞ্চায়েত নির্বাচন তো রাজ্য কমিশন হয়, তাহলে বীরভূমের পঞ্চায়েতের নমিনেশন দাখিল করতে দিতে পারে না কেন কোনো বিরোধী দল? তাই সেখানে করতে গেলে মার ধর বিভিন্ন এবিপি আনন্দর ক্যামেরা, সেটাও তার মানে এবিপি আনন্দ সেটিং আছে, তাই জন্য মিথ্যা কথা সাজানো গ্রাফিক্স এআই দেখায়, তার মানে এবিপি আনন্দ এআই দেখায়। পঞ্চায়েত নির্বাচনের সময় যে সমস্ত ঘটনাগুলোকে ঘটে, মারপিটগুলো হয়, প্রত্যেকটি বিরোধী দল জানার নেই। যাই হোক, বীরভূম মানে হচ্ছে তারাপীঠ। আপনাদের একটি প্রতিবেদনে নবদ্বীপের প্রতিবেদন দেখানো হচ্ছিল, নবদ্বীপের শ্মশান থেকে সাধকদের তুলে ফেলা হচ্ছে। হয়তো আপনারা এই খবরটা দেখাতে পারেননি বা হয়তো দেখিয়েছেন, তারাপীঠেও এই একই জিনিস হচ্ছে, এবং সেটা হচ্ছে সেই অনুব্রত মণ্ডলের জায়গাতেই। তো যারা দিনের পর দিনকে সমাধি থেকে শ্মশান থেকে দাঁড়িয়ে মৃতদেহ কবর থেকে চুরি করছে, যারা মা তারা ব্রহ্মময়ীর মন্দিরটাকে পর্যন্ত দখল করে নিয়েছে, বিভিন্ন জায়গা বাদ দিন, দেখুন গরু চুরির ব্যাপারটা তো রেজিস্টার্ড হয়ে গেছে, এটা তো আলাদা করে কিছু নেই। কেন হয়েছে, কি করে হয়েছে, ইউপি থেকে কি করে এসছে, বিহার থেকে কি করে এসছে? আরে ভাই, গরু চুরি করেছে, গরু পাচার করেছে, অনুব্রত মণ্ডলের বডিগার্ড ধরা পড়েছে এবং বিএসএফ কে ধরা হয়েছে, সেখান থেকে বিজেপির জমি কি শক্ত হয়েছে? বিজেপির জমি, বিজেপির যথেষ্ট শক্ত জায়গা আছে, বিজেপি এই লড়াই দিয়েছে বলেই আজকে বিরোধীর জায়গায় আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আপনারা মনে করেন যে একেবারে প্রথম দিনকে এসে বিজেপি সরকার তৈরি করে ফেললো, বিজেপি 26-এ অবশ্যই সরকার তৈরি করবে।